যাদের পাশে থাকা তারা এমনটাই প্রমিস করেছিল অন্তত 2011 সালে, মা মাটি মানুষের পাশে থাকার জন্য। সেই মাও গেছে, মাটিও গেছে, মানুষ তো গেছেই। পড়ে আছে শুধু একটা তালিবানি প্রশাসন। এই তালিবানি প্রশাসন আমরা সত্যিই কি আর তালিবানকে বা তালিবান সরকারকে নমুনা বা উদাহরণ হিসেবে সামনে রাখতে পারবো শঙ্কু, নাকি এরপর এই জায়গাটার একটা বিকল্প ব্যবস্থা হবে বাংলার প্রশাসন? দেখুন, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, একটা আলাদা রাষ্ট্রের মতো চলছে সন্দেশখালী। আমার বক্তব্য, 2011 আগে যারা নির্বাচনের লড়াই করে ক্ষমতায় এলেন প্রেসের ওপর ভিত্তি করে, সেই প্রেস এভাবে আক্রান্ত হবে বাংলা, এটা স্বপ্নেরও অতীত। তখন যারা লড়াই করেছিলেন মহাশ্বেতা দেবীরা, আজকে তারা বেঁচে থাকলে তাদের এই সরকার মুখ দেখাতে পারতো কিনা আমার সন্দেহ আছে। আমার বক্তব্য এবং প্রশ্ন সরাসরি একটা কথা বলি, তুমি একজনের নাম বলেছো, তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু যে বাকি যারা বেঁচে আছে, বহাল তবিয়তে আছে, যারা সরকারি অনুদান প্রতিদিন যাদের অ্যাকাউন্টে ঢুকছে, তাদের কাছে হাতে একটা করে মোমবাতি সবসময় রাখতো। তাদের ভ্যানিটি ব্যাগে তাদের ভ্যানিটি ব্যাগে সবসময় একটা করে মোমবাতি রাখতো। আজকে আমি জানতে চাই সেই মোমবাতিগুলো তারা কোথায় গুঁজল? সে মোমবাতিগুলোকে খুঁজেও পাচ্ছে না, সেটাও তো বলতে হবে। শুধু মহেশ্বেতা দেবী আজকে নেই এটা বলে লাভ নেই, তিনি থাকলে নিশ্চয়ই প্রতিবাদ করতেন। বাকিরা দেবদা, আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা ক্ষমতার নিয়ম। যখন স্পর্ধা এবং ক্ষমতা দুরাত্মার এই লেভেলে পৌঁছয়, তখন যে স্বাভাবিক জনবিস্ফোরণ হয় তার একটা নমুনা সন্দেশখালী দেখিয়েছে। আজকে আমরা একাধিক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আরও অনেক পিঠের খবর পাচ্ছি। লোকে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন এবং সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে এইরকম শাহজাহানের মতো ছোট ছোট উপমুখ্যমন্ত্রী তৈরি হয়েছেন, তাদের বিরুদ্ধে মুখ খোলা শুরু হলো বলে আমি নিজের চোখে দেখেছি। মেদিনীপুরের একসময় দোর্দণ্ড প্রতাপ সিপিএম নেতাদের ঘরের প্রত্যেকটা ইট সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে খুলে নিয়েছে। ক্ষমতার অলিন্দে একজন পৌঁছানোর পর যদি প্র্যাকটিক্যালিটি কোথায় যাচ্ছে, বাস্তব কোথায় যাচ্ছে না বুঝতে পারেন, আগামী দিনে জনগণ জনরোষ তাকে ফেস করতে হবে, সেটা সময়ের অপেক্ষা। জনরোষ কি জিনিস সেটা সন্দেশখালীর ওই নুন আনতে পান্তা পুরনো পরিবারের মানুষগুলো দেখিয়ে দিয়েছে। এই শিবু হাজরা যারা কথায় কথায় কোদালের বাঁট দিয়ে মারতো বলে আজকের দিনে দাঁড়িয়েও মা মানুষ, যারা মায়েরা বোনেরা সাধারণ মানুষেরা সন্দেশখালীর মাটি থেকে বলছেন, তারা কিন্তু আজকে রুখে দাঁড়িয়েছেন বলেই আজকে সন্দেশখালীর ঘটনাটা সামনে আসছে, তাই তো দেবাশিস বাবু? আমি বলছি বিশাখা, মানে আমরা ইতিহাস বইতে পড়েছি মুসোলিনির কথা, জর্জিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়তো হয় না সেটা। মুসোলিনির শেষে কি হয়েছিল? মুসোলিনিকে বেঁধে মেরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ওই যে শ্রমিক শ্রেণীর জায়গা থেকে হাড় জিরজিরে করা মহিলারা ছুটে ছুটে এসেছিল। কেন জানেন? ওই মৃত মুসোলিনির গায়ে থুতু দেওয়ার জন্য। যে ইতিহাস যারা পড়েনি, ইতিহাসটা মনে রাখতে হবে, চিরকাল এটা ঘটে এসছে। জর্জিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হতো কিনা জানি না। আমি সজলবাবুর সাথে একমত যে এই সন্তু চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল বেকার ছেলেদের চাকরিগুলো কি হলো, চুরি কেন গেল, চাকরি কেন হলো না। সেই ভিন্ডিকটিভ কারণেই কিনা জানি না সন্তুর এই অবস্থা হয়েছে। আমি মনে করিয়ে দিতে চাইছি সাধারণ মানুষকে, আপনাদের মনে আছে অভিষেক ব্যানার্জিকে একটি ছেলে উঠে দাঁড়িয়ে চড় মেরেছিল, সেই ছেলেটি কোথায়? আমি রিকোয়েস্ট করব সে কিভাবে তার মৃত্যু রহস্যটা উন্মোচন করা হোক, দেখা যাবে কতটা ভিন্ডিকটিভ এই সরকার। আর আমার মনে হয় আজকে আমরা আবার বলছি যে এদের একটা অন্য কোনো উদ্দেশ্য আছে। আমাদের সমস্ত রিপোর্টারকে, সমস্ত মানুষকে আজকে দেখতে হবে সন্দেশখালীতে কি ঘটছে। এটা আমার বারবার মনে হচ্ছে যে আজকে সন্তুকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পিছনে এক হতে পারে সন্তুকে মেরে ফেলার চক্রান্ত ছিল, অথবা সমস্ত রিপোর্টার, সমস্ত টিভির মুখ ঘুরিয়ে দিয়ে সন্দেশখালীতে কিছু কর্মকাণ্ড করার অভিপ্রায় আছে। এই দুখানা সম্ভাবনা আছে, এর বাইরে কিছু নয়। বিশাখা, ঠিক তাই, এই সম্ভাবনাগুলো উঠে আসছে এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে সন্তুকে মুখ বন্ধ করিয়ে রেখে আদৌ কি কোনো লাভ হবে? এই সন্তু যাদের কথা বলতে গেছিল বা বলার জন্য আজকে তাকে সন্দেশখালী থেকে রকেট গতিতে ছুটিয়ে নিয়ে যাওয়া হলো ভবানী ভবনে। কোন চুরি ঢাকতে আমরা জানি না, কি চুরি ঢাকতে বা কোন রহস্য উন্মোচন কালকে হবে বা আগামী দিন হবে, কি খেলা খেলছে আমরা জানি না, কিন্তু সেইখানকার মানুষ তারা তো ফেটে পড়ছে রাগে। শুধু সন্দেশখালী নয়, গোটা বাংলা, গোটা দেশ, গোটা বিশ্বেই খবর পৌঁছে গিয়েছে যে বাংলা নামক একটি
ভারতের একটি অঙ্গরাজ্যে এই ধরনের গণতন্ত্রকে চেপে ধরার, গলা চেপে ধরার কাজ চলছে, প্রক্রিয়া চলছে। এটা একটা সংগঠিত অপরাধ। এই অপরাধে যারা শান দিচ্ছে তারা এ রাজ্যের প্রশাসন। রাজুর কাছে যাব একবার। রাজু এই মুহূর্তে রয়েছে। রাজু, আবার জানতে চাইবো, যখন আনা হলো সন্তুকে তখন কি ছবি দেখলে, কিভাবে তাকে নামানো হলো, যারা নামালো তারা কারা, কতটা দ্রুততার সঙ্গে দৌড়ে দৌড়ে তাকে নিয়ে যাওয়া হলো ভবানী ভবনে? হ্যাঁ দেখো বিশাখা, তোমাকে মূলত জানিয়ে রাখি, তাকে মূলত এই যে অর্থাৎ আলিপুর রোড হয়ে যেটা চেতলা বা তোমার হচ্ছে তারাতলা রোডে যাওয়া যায়, এই রোড হয়ে মূলত এই যে ভবানী ভবনের ভিতরে অর্থাৎ আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে দেখাতে, এই যে ভবানী ভবনে অর্থাৎ আমার ডান পাশে বিল্ডিংয়ে তাকে প্রবেশ করানো হলো মারুতি ওমনি ভ্যানে, এবং যারা 3 জন ছিলেন পুলিশ আধিকারিক বা বলা চলে কনস্টেবল, তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে ভিতরে প্রবেশ করায়, এবং যারা গেটের যারা তদারকিতে ছিলেন তাদেরকে জরুরি ভিত্তিতে বলা হয় যাতে আমরা যখন আমি জিজ্ঞাসা করি বিশাখা যে সন্তু তুমি কেমন আছো, তখন সংবাদ মাধ্যম অর্থাৎ আমি যাতে না কথা বলতে পারি বা আমাদের অর্থাৎ যে প্রতিনিধি পিঙ্কি যাতে না কথা বলতে পারে, তার জন্য গেটের যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদেরকে অত্যন্ত জরুরি ভিত্তিতে গেট দ্রুততার সঙ্গে খুলিয়ে তাকে মারুতি ওমনি করে মূলত ভিতরে প্রবেশ করানো হয়, এবং আমার যে ডান পাশে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে সন্তুকে নিয়ে যাওয়া হয়। কিন্তু অত্যন্ত দৃঢ়তা বা প্রখর, সন্তু কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে দুর্বল হলেও কি হবে, কিন্তু তার যে মনের যে উদ্দীপনা বা যে রিপাবলিকের যে এতদিন যে লড়াই, যে আমরা যারা যেভাবে লড়ে আসছি এই যে শাসকের বিরুদ্ধে বা বলা চলে যেভাবে মা বোনেদের যে শারীরিক মানসিক যে নির্যাতন তার বিরুদ্ধে, সেই জায়গা থেকে সন্তু কিন্তু সেখানে গিয়ে তাদের দুঃখে কষ্টের কথা বুঝেছে। সেই জায়গা থেকে সে কিন্তু একদম কিন্তু দুর্বলতা স্বীকার করেনি বিশাখা, এমনটাই কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে। যখন আমরা তাকে জিজ্ঞাসা করি বা আমি জিজ্ঞাসা করি যে সন্তু আমি রাজু বলছি, তখন সে জানায় যে কি কারণে তাকে মুষ্টিবদ্ধভাবে হাত তুলে দেখায় সে। ধন্যবাদ রাজু।